নমস্কার, আমি আপনাদের সামনে একটি নতুন ভৌতিক গল্প নিয়ে হাজির হলাম। গল্পের নাম পুকুরের রহস্য। গল্প পাঠে আমি মনোজ। গল্পটি একটি রোমহর্ষক গল্প, শুনলে আপনাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন গল্প পুকুরের রহস্য। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি কেমন হয়েছে। তাহলে গল্পটি আপনারা শুনতে থাকুন। কে বাসন মাজছে ওই পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কেউ নেই। ওনারা সুজয় এরপর ঘরে নিয়ে যায়। এই পুকুরটায় একটা কোটা আছে। প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবেই সে মানুষ হোক কিংবা পশু। লোক মুখে প্রচলিত আছে ওই পুকুরটা যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারিদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়ি নয়, আরও অনেক লোকই দেহ পুঁতে রাখা হয়েছিল, কিন্তু ওই পাগলি বুড়ি কারো ক্ষতি করতো না। এই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। যখন কারোর খারাপ সময় যায় কিংবা ভালো সময় হোক, তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ির। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজয়ের বাবা ফিসফিস করে সুজয় মাকে বলল, কি জানি বাবা, আজকাল গভীর রাতে কুকুরগুলো ডাকতে থাকে প্রচণ্ড। এই পুকুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে বলল সুজয়ের মা, রাত অনেক হয়ে শুয়ে পড়ো। তুমি যাও, আমি আসছি, ফিসফিসিয়ে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকে অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারোর কোনো ক্ষতি করেনি। হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল 1 মাসের ভিতর। কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, সেই কারণেই অজানা সকলের। তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারোর বাড়িতে সদ্যজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান যে কীভাবে নিখোঁজ হয়ে যায় তা বোঝা যায় না। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করল। কিন্তু কোথায় যে যায় তার ক্রমশ রহস্য হতে থাকল। এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে। সেটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটা উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চলল, তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো তারা পাহারা পাঠাবে। কথা মতো 2জন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে অর্থ দেবে, এই বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালো। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল মুরগি দুদিন দেওয়া বন্ধ গেল। কিন্তু দ্বিতীয় দিন থেকে আবার চুরি পরিমাণ বেড়ে গেল। এবার চুরি না, তাতে প্রত্যেকটা বাড়িতে পাথরের টুকরো পড়া আরম্ভ হল। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা গেলে চুরি হওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে যেদিন থেকে পাথরের উপর চুরি হয়েছিল তার কয়েকদিন থেকেই
পুকুরের আশেপাশে অনেকে বড় বড় পাখি দেখা যেত। এইরকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গন্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধ ওই পাহারাদারগুলো পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকে। সামনে সুজয়দের বাড়ি থেকে রাতের খাবার দিয়ে যায় ওই পাহারাদারকে। গরমকালের রাত, লোকজন প্রায় চেতনই থাকত। আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো চিন্তাতে ঘুমই হয় না ঠিকঠাক। দিনটা ছিল বুধবার। দুটো থালায় ভাত, ডাল, ইঁচড়ের তরকারি আর বকফুলের বড়া পেট পুড়ে খেল ওই পাহারাদার লোক। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেইখানেই তাদের নৈশভোজ সারে। তারপর অমিত বলে উঠল, যা রতন, থালা দুটো দিয়ে আয় সুজয়ের বাড়িতে, আমি ততক্ষণে হাত পা ধুয়ে নিই। রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখল তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4 থেকে 5 জন মোটা কালো কুৎসিত পেটে মানুষ জাপটে ধরে জলের মাঝখানের দিকে নিয়ে গেছে। চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখে গেলেও ওরা 4-5 জন ছিল তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে আশেপাশে বাড়ির লোকেরা দৌড়ে আসে। তারাও দেখল সেই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে। গ্রামবাসীরা তো জলে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিল। কয়েকজন সাহস করে জলে নেমে সেই লাশ নিয়ে আসে। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশে গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটাকে দেখতে লাগলো। কয়েকজন ওই বাকি ঘটনাগুলো পুকুরটাকে দায়ী করলো। তাদের মতে এই পুরো ঘটনার পিছনে পুকুরটার কিছু যোগসূত্র আছে। কিন্তু এটা তো অলৌকিক কাজ, যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক, ওঝা, সন্ন্যাসীদের বলা হলো এর সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলেন না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবেই সে কাজটা করে দেবে। ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে। কয়েকদিন জ্বরে ভুগছিল, জ্বরের ঘোরে ভুলভাল বকছিল। তারপর এক সময় সে মারা যায়। এই ব্যাপারটাই গ্রামবাসীরা মর্মাহত হয়। তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত পুকুরটার থেকে অলৌকিক শক্তি তাড়ানোর কাজ শুরু করতে বলল। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয়। ভর অমাবস্যা ছিল সেদিন। রাত 11টার থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গণ্ডি কেটে দেয় তার পাশে। ওই গণ্ডি দেখিয়ে বলে এর ভিতরে কেউ যেন না আসে। এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ মন্ত্র পাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছাই পুকুরে ছুঁড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হকচকিয়ে যায় তান্ত্রিকও। ওই দূরের শালগাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিক থেকে 2 হাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কি না মেয়ে বোঝা যাচ্ছিল না। একেবারে কালো, অন্ধকারের থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে
একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়বটার উপর ছুঁড়ে মারে। তারপর তান্ত্রিক গম গম করা গলায় বলে ওঠে, কে তুই, এখানে কি করছিস? ওই অবয়বটা কীরকম অদ্ভুত সুরে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়বটা বলে ওঠে, আমি বিদ্যুতের বউ সুপ্রিয়াকে শেষ করে দিতে চাই। কে তুই? কেন মারতে চাস ওকে? অবয়বটি বলে, আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছি, কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া, ছি, কি নীচ মানসিকতা এর। একে হয় তোরা শাস্তি দে, না হলে ওকে আমার কাছে দিয়ে দে। কেন, কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় বলে, ওর ভর দুপুরবেলায় কয়েকদিন আগে সৈকতদের বাড়িতে যায়। সৈকতের মা, বাবা, সৈকত কেউই ঘরে ছিল না। সৈকত স্কুলে গিয়েছিল, সৈকতের মাও গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মার সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার, আর সৈকতের সদ্য একটা বোন হয়েছে। সৈকতের বাড়িতে গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে। কোলে নিয়ে ওইটুকু ছোট মেয়েটাকে নিয়ে কি নাচন কুদুন। হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন। এদিকে সৈকতের মা ঘরে নাই। সৈকতের মা ঘরের দিকে আসতে থাকে। ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোট মেয়েটাকে ভর দুপুরে নিয়ে আসে পুকুর পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে, আর ড্রামটার সাথে ইট বোঝাই করা কয়েকটা বস্তা বেঁধে দেয়। ছি, বিবেককে বাঁধেনি ওই সুপ্রিয়ার। ও দাদা কি হলো? ও দাদা, শরবত নেবেন নাকি? একবারে ধর্মড় করে উঠলাম। আসলে কানে হেডফোন দিয়ে মোবাইল গল্প টাইপ করে যাচ্ছিলাম। মামা বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে, তো কে ডাকছিল আমাকে। আমি জানলার বাইরে তাকালাম, দেখি এক আম পোড়া শরবত বিক্রেতা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানলাটা বন্ধ করে আবার কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম। তারপর আমার পিলে চমকে গেল, এটা কি সম্ভব? ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে। তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানলার বাইরে যে লোকটার সাথে কথা বললাম, সেটা কে ছিল? সেদিন আমার গল্পটা লেখা হয়ে উঠল না।